This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার খুনে আরো জোরালো হলো বিহার যোগ। এবার বিহারের পুনিয়া থেকে গ্রেপ্তার শার্প শুটার মোহাম্মদ আশরাফ। দুলাল সরকার খুনে এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। বড় খবর, সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রতোষ। প্রথমে গ্রেপ্তারির বিষয়টা জানতে চাইবো, এই আশরাফের নাম পুলিশ জানতে পারলো কোথা থেকে, কোন পথে গ্রেপ্তারি? ২, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ডিজির মালদা সফরের পরে পুলিশি তদন্তে কি অন্য কোনো গতি দেখতে পাচ্ছ? গতি এসছে? দেখো, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে যাই। কারণ হচ্ছে যে যেটা তুমি বলছে যে ডিজি আসা এবং মুখ্যমন্ত্রী আসা, ডিজির আসার পরেই ঠিক মানে ডিজি যখন মালদায় ঢোকে তার আগে থেকেই মোটামুটি কোমর বেঁধে নেমে পড়েছিল পুলিশ, এবং ডিজি আসার পরে তাদের গতি দুরন্ত বেগে দৌড়চ্ছে, মানে সে গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শুধু দুলাল সরকার নয়, কালিয়াচকের যে হত্যাকাণ্ড এবং কালিয়াচকের যে হামলার ঘটনায় তাতে কিন্তু খুব দ্রুত ডিজি ঠিক মালদা ছাড়ার পরেই কিন্তু পুলিশ দেখিয়েছে যে সেখানে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। এবং একই সাথে আগামীকাল যেখানে মুখ্যমন্ত্রীর সফর রয়েছে, আগামীকাল এবং তার পরের দিন সোম এবং মঙ্গলবার দুদিনই মালদায় তিনি থাকবেন মুখ্যমন্ত্রী, এবং তার আগেই কিন্তু এই দুলাল সরকারের খুনে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুব স্বাভাবিকভাবেই ডিজি এবং তারপরে মুখ্যমন্ত্রী এই সফর ঘিরে পুলিশের গতিবেগ অনেক বেড়ে গেছে তদন্তে। এর পাশাপাশি তোমাকে বলি, যেটা তোমার প্রথম প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে যে এই আশরাফ খানের কথা কিন্তু আমরা প্রথম থেকেই বলে এসেছি, এবং প্রথম আমরাই বলি যে আরও এক শার্প শুটার রয়েছে। দুজনকে তো অলরেডি সামি এবং মোহাম্মদ গনি, এই দুজনকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল, কিন্তু তখনই আমরা বলেছিলাম যে শার্প শুটার আরও একজন রয়েছে এবং বিহারেরই বাসিন্দা, এবং এই তাকেও কিন্তু পুলিশ খুঁজছে। এবং বিশেষ করে এই শার্প শুটারই কিন্তু হচ্ছে মূল যে তিনজনকে ডাকা হয়েছিল, যে তিনজনকে সুপারি দেওয়া হয়েছিল এবং আনা হয়েছিল, সেই বিহারের তিনজনের মধ্যে এ হচ্ছে অন্যতম। কারণ এর কাছেই ছিল হচ্ছে যে প্ল্যান বি সাকসেস করার দায়িত্ব। কারণ প্ল্যান এ অনুসারে যে দুজন শার্প শুটার দুলাল সরকারের পেছনে ধাওয়া দেয় এবং তাকে গুলি করতে করতে এগোয়, তারা যদি কোনো মতে ব্যর্থ হয় তাহলে এ আসবে তাদের প্ল্যান বি সার্থক করতে। কারণ তারা কিন্তু একেবারে কিন্তু ঠিক করেই এসেছিল যেভাবেই হোক দুলাল সরকারের মৃত্যু যাতে হয়। তো সে কারণে সে কিন্তু বাইরে তখন ছিল, ওয়েট করছিল, বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে রেখেছিল। তো ফলে প্রথম থেকে এই তিনজনের নাম উঠে এসেছে। এই তিনজন মূলত হচ্ছে বিহারের, এবং তিনজনের বিরুদ্ধেই একাধিক খুন, অপহরণ থেকে শুরু করে একাধিক মামলা রয়েছে, এবং পুলিশের কাছে এর আগেও ওয়ান্টেড ছিল। তো ফলে এক্ষেত্রেও কিন্তু একে ধরার পরে তিনজনের বিহারের যে তিনজন মূল প্রথম থেকে যে এসছে তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হলো। মানে পুলিশ মোটামুটি নজর থাকবে। অন্যদিকে চৈতালি সরকার, দুলাল বাবুর স্ত্রী, তিনি কি বলেছেন শোনাই। দেখুন, আমার এই মুহূর্তে বলার কিছু নেই, আমি খালি তাকিয়ে রয়েছি আমার দলনেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের ওপরে, যে তারা সঠিক তদন্ত করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, শাস্তি কোর্ট দেবে, বাট তারা সেই জায়গাটাতে পৌঁছে দেবেন যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করে। এবং দেখুন, আমি তদন্ত পুলিশ করছে, তারা নিশ্চয়ই যাদেরকে ধরেছে তাদের কাছ থেকে জেনে সেইভাবেই তদন্ত হচ্ছে, সেটা তাদের কাজ। আমি তদন্তের বিষয়ে তো বিশেষ একটা বলতে পারবো না, কিন্তু আমি নিশ্চয়ই আমার দলনেত্রী উনি আসবেন, ওনার কাছে আমার যা বক্তব্য, আমার যা মনে হওয়া, আমার যা মানে তাকে বলার কথা, নিশ্চয়ই আমি সেটা বলবো। রাজ্যে একাধিক ঘটনায় নাম জড়িয়েছে বিহারে, সেটা খুনের ঘটনা হতে পারে, অস্ত্র উদ্ধারের ঘটনা হতে পারে, কিংবা হতে পারে ডাকাতির ঘটনা। এ নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। বিহারের শার্প শুটার তো নিজে এখানে সবুজ সাথী সাইকেল নিতে বা স্বাস্থ্যসাথীর কার্ডের হেল্প নিতে তো আসেনি, তাকে কেউ মাল করে দিয়েছিল তবে সে এসেছিল। তো সেই শার্প শুটারটাকে ভাড়া করেছিল কে? খোঁজিন না, তৃণমূল কংগ্রেসেরই কোনো নেতা ভাড়া করেছিল। এবং লড়াইটা রাজনৈতিক লড়াই নয়। আমি যেহেতু চাকরি সূত্রে মালদায় থেকেছি বেশ কয়েক বছর, আমি জানি তো সেখানে
এক এক কাঠা জমির দাম 2.5 কোটি টাকা মালদা শহরের ভেতরে। সেই জমি কে বিক্রি করবে? ফ্ল্যাট থেকে কে টাকা নেবে? প্রত্যেকটি আবাসন প্রকল্পে তৃণমূল নেতাদের নামে বেনামে একটা করে ফ্ল্যাট। প্রত্যেকটা নেতা এই করে তৃণমূল কংগ্রেসের নেতারা ওখানে খাচ্ছে। তার জন্য এটা হয়েছে, আগামী দিনে আবার হবে আমি বলছি তো। অন্যদিকে গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে ধৃত সাজ্জাকের এক সহযোগী। পুলিশের জালে ধৃত শেখ হাজরাত। শুধু আব্দুলই নয়, সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল হাজরাতও। হাজরাত ধরা পড়লেও এখনো অধরা আরও এক অভিযুক্ত আব্দুল। বাংলাদেশি নাগরিক আব্দুলের সঙ্গে জেলে পরিচয় হয় সাজ্জাকের, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকালই এনকাউন্টারে মারা যায় মূল অভিযুক্ত সাজ্জাক। এদিকে কলকাতা থেকে ফের অস্ত্রসহ বিহারের দুষ্কৃতী গ্রেপ্তার। বড় খবর আজকের। আনন্দপুরের চৌবাগা থেকে গ্রেপ্তার ইফতেখার খান। উদ্ধার 7mm পিস্তল, গুলি। কি উদ্দেশ্যে কলকাতায় বিহারের ইফতেখার? তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রাজ্যের সরকারি হাসপাতালে এখনো আজকের দিনেও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওই বিতর্কিত স্যালাইন। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি। ছবিটা একবার দেখুন। এখন তো এসে কোনো ক্ষতি হয়নি, এখন আর এনে সব ক্ষতি হয়। দেখুন বন্ধ ওটা আর এই যে স্টক আছে, নষ্ট কাজ অনেক। দায়টা কিন্তু আপনাকে নিতে হবে, সমস্ত দায় কিন্তু আপনাকে নিতে হবে। কি দি তাও দিয়েছি তখন আমি দিই। ডাক্তার বাবু আচ্ছা আজকে কি না? ঠিক আছে। নাচটা কি না? ডাক্তার সিলিন্ডার খোলা হলো কেন? বলছি সিলিন্ডার খোলা হলো কেন? সিলিন্ডার খোলা হলো কেন? সিলিন্ডার কেন খোলা হলো? কেন খুললেন? আরে ভাই পুরো এইভাবে করলে সিলিন্ডার কেন খুললেন? সিলিন্ডার কেন খুললেন আপনি? কোন বিএমআই থেকে অর্ডার আসেনি বলে দিয়েছে। তাহলে আপনি খুললেন কেন? অর্ডার দিকে না আপনি খুললেন কেন? ডাক্তারবাবু যেটা লিখেছেন সেটা দিয়েছেন কিনা তবু আমি জানি না। নার্স দিয়েছেন না ডাক্তারবাবু জানেন, আমরা কি করে বলবো সেটা? আমরা পেশেন্ট অসুস্থ হলে আমরা হসপিটালে নিয়ে আসি। এখানে কি হয় না হয় সেটা তো আমরা জানি না। কোন ওষুধ দিচ্ছে না দিচ্ছে, কোনটা এখন চলবে কোনটা চলবে না সেটাও আমরা জানি না। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। মহাদেব, এই স্যালাইন ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকা কি পৌঁছায়নি এখন হাসপাতালে, নাকি পৌঁছানোর পরেও একেবারে গাফিলতি, ইচ্ছাকৃতভাবে এই স্যালাইন দেওয়া হচ্ছে হাসপাতালের তরফ থেকে? দেখো, গাফিলতি কিনা সেটা বলতে পারবো না। তার কারণ দেখো, যখন প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তখন দেখা গেছিল গোটা জেলার অধিকাংশ হাসপাতালে, আমরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলাম এবং নবদ্বীপ হাসপাতাল, তেহট্ট হাসপাতাল, তেহট্ট মহকুমার হাসপাতালে আমরা দেখেছিলাম যে তেহট্ট মহকুমার হাসপাতালে তখনও কিন্তু এই নিষিদ্ধ স্যালাইনকে ব্যবহার করা হচ্ছিল এবং নবদ্বীপ হাসপাতালে রীতিমতো এই নিষিদ্ধ স্যালাইনকেই ব্যবহার করা হচ্ছিল। আজকে আবারও দেখা যাচ্ছে তেহট্ট মহকুমার এলাকায় কি পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতাল, সেখানে কিন্তু সেই নিষিদ্ধ যে করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে স্যালাইন, সেই স্যালাইনই কিন্তু রোগী শরীরে দেওয়া হচ্ছে। দেখো, মূলত গ্রামের মানুষ যারা রয়েছেন ওই এলাকায় তারা অনেকেই বোঝেন না যে কোনটি নিষিদ্ধ স্যালাইন বা কোন স্যালাইনটা দেওয়া উচিত বা কোনটা দেওয়া উচিত না, এগুলো কিন্তু সাধারণ মানুষ ক্ষেত্রে বোঝে না। আর সেক্ষেত্রেই দেখা যাচ্ছে রোগীর একজনকে এনএস স্যালাইন, যেটি পশ্চিমবঙ্গ যেটা নিষিদ্ধ করা হয়েছে, সেই স্যালাইন কিন্তু তার শরীরে প্রবেশ করা হচ্ছে। আমরা জিজ্ঞাসা করতে গেছিলাম চিকিৎসককে যে কেন এখনো পর্যন্ত এই স্যালাইন ব্যবহার করা হচ্ছে। তিনি কিন্তু সদুত্তর তো দিতেই পারেননি, তিনি উল্টে দোষ চাপাচ্ছেন স্থানীয় যিনি নার্স রয়েছেন সেই নার্সের ওপরে। নার্স বলছেন চিকিৎসক বলেছেন তাই তিনি স্যালাইন দিয়েছেন। রোগীর পরিবার বলছেন যদি কিছু হয় এর দায় কে নেবে? আমরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে কয়েকদিন আগেই আমরা জানতে চেয়েছিলাম, সেক্ষেত্রে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন যেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি হাসপাতালে সুপারকে এই স্যালাইন ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে অন্য স্যালাইন কিনে তার অন্যান্য রোগীদের দিতে হবে। যদি কেউ এ ব্যবহার নির্দেশিকা। আরেকটা বিষয়, তোমরা যখন প্রশ্ন করছো স্যালাইনটা খুললেন কেন, তখন একেবারে মুখে কুলুপ তু শব্দটি করছেন না, কিন্তু যে রোগী স্যালাইন প্রয়োজন সেই রোগীকে কি অন্য স্যালাইন দেওয়া হচ্ছে নাকি খুলে নিয়ে আসলো কাজ হয়ে গেল?
দেখো খুলে নিয়ে আসা হয়েছে এই পর্যন্তই, কিন্তু এখনো পর্যন্ত সেই রুগীকে স্যালাইন দেওয়া হয়েছে কিন্তু সেটা কিন্তু এখনো জানানো হয়নি। তবে যেটাকে নিয়ে বিতর্ক হয়েছে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি বলছেন দিতে হবে না, এই স্যালাইন দেওয়া যাবে না, অথচ সেই স্যালাইনই কিন্তু দেখা যাচ্ছে যে এক শ্রেণীর চিকিৎসক রয়েছেন বা যারা। ঠিক, সঙ্গে থাকো মহোদয়। চিকিৎসকের তরফ থেকে কি বলা হয়েছে, নার্সের তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়েছে শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। সিএমওইচ সেদিনকে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন? বলেছে আমি নিষিদ্ধ করে দিয়েছি, তার সত্ত্বেও কেন চলছে? আপনি দেখুন রুগী দেখছেন। শুনুন, আমি অর্ডার দেইনি, অর্ডার নেই আমার কাছে। দেখি আমার খাতা দেখুন। আপনি এখন দায়িত্বে আছেন তো এখানে? ভিডিও এখনো দেওয়া হচ্ছে, চলছে স্যালাইনটা, রুগী পাচ্ছে স্যালাইনটা, কি বলবেন? যাই হোক, কেউ দিয়েছে, আমি এটা ক্যান্সেল করে, আমার ক্যান্সেল করা গেছে, আমি দেইনি। কে দিয়েছে দেখুন? আমার কে দিয়েছে? ডিরেকশনটা দেখুন, আমার ডিরেকশনেই রয়েছে। মানে ওটা তাহলে ওটা দিল কে? ওটা দিল কে? মানে আমি দেইনি। তাহলে দিল কে? দেখাচ্ছি কাগজ, এখনো চলছে, নিষিদ্ধ করার পর এখনো চলছে, বেডে পেশেন্ট পাচ্ছে। আমি চালাই, দেখুন আমার টিকিটটা দেখুন, বেডশিট টিকিটটা দেখুন। তাহলে কি নার্সের কিভাবে দিল? আপনি লিখেননি তা সত্ত্বেও? আর মিস্টেক করেছে হয়তো, আমি দেইনি। দেখুন আপনার এত বড় ভুল করলো। এটা ডাক্তারবাবু বলছে যে স্যালাইনটা লেখেননি, আপনি কিভাবে দিলেন? উনি অস্বীকার করছেন, আপনি অস্বীকার করছেন, কি বলবেন আপনি? আপনি কেন দিলেন? এখনো পেশেন্টের চলছে স্যালাইন, আপনি কেন দিলেন? আমি বলে দিয়েছি ওই লিঙ্গাল ল্যাকটেট ওই পশ্চিমবঙ্গ যে কোম্পানি তৈরি করে সেটা বন্ধ রাখতে। আমার নির্দেশ দেওয়া আছে, এরপরে যদি কেউ নিজের দায়িত্বে চালাক সেটা রেসপন্সিবিলিটি ফিক্সড আপ হয়ে যাবে। এদিকে আগামীকাল তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের সাজা ঘোষণা। গতকাল সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। বিএনএসএ 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। আগামীকাল বেলা 12:30টায় শুনানির পর সাজা ঘোষণা। সঞ্জয় সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। শিয়ালদা কোর্টের যিনি বিচারক তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনও সামনে আসেনি। ডিএনএ টেস্ট যেটুকু দেখবেন আপনার ভাইরাল হয়েছে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা প্যাথোলজির ছাত্র এবং ডিএনএ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে অন্যের উপস্থিতি একদম পরিষ্কার আছে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা ঘটানো সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত, এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক এই আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে জড়িত আছে। সিবিআই তাদের বলছে লাইট ডিটেক্টর টেস্ট করেছি, ভয়েস স্যাম্পেল করেছি, কিন্তু ডিএনএ রিপোর্ট যে কী করেছে সেটা কিন্তু সিবিআই আমাদের কখনো বলেনি। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনোরকমভাবে মুখ খোলেনি। যখনই আমরা আমাদের বাড়িতে আসলে জিজ্ঞেস করতাম তখনই বলতো তদন্ত আগে বাড়ছে। কি আগে বাড়িয়েছে সে তার প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। সিএফএসএল রিপোর্ট বলছে যেভাবে দেহটা ছিল এবং ওখানে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাই ওখানে এই খুন ধর্ষণ ঘটেনি। তাহলে সেমিনার হল ঘটনাস্থল নয়, তাহলে সিবিআই কি তদন্ত করেছে? পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে। তাছাড়া সন্দীপ ঘোষ এবং তালা থানার অসিকে যে ধরেছিল সেখানেও সিবিআই চার্জশিটই দিল না। 90 দিন পার হওয়ার পরেও তাদের চার্জশিট দিল না। তাহলে কি তাদের বিরুদ্ধে কোনোই তথ্য প্রমাণ ছিল না? এমনিই তাদের ধরে নিয়েছে? এটা তো সিবিআইকেই আমার কোশ্চেন। সিবিআই আমাদের সঙ্গে কখনো কোনো যোগাযোগ করে না। আগে একটু ফোন করলে ধরতো, এখন তাও ধরে না। কি তদন্ত করেছে ওরাই জানে। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বারাসাতে হিন্দু সম্মেলনের শুভেন্দু অধিকারী। করে 370 এবং 35 এ হাঁটিয়ে দিয়েছেন অমিত শাহজি, করেছেন এই বিশ্বাস আমার আছে। এর বাইরেও
যে দাবিগুলির মধ্যে বাংলাদেশ একটি বড় ইস্যু। আমি আপনাদের কাছে বলবো সরসঙ্গ চালক পূজ্যপাদ মোহন ভাগবতজি বিজয়া দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি, আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত, নির্যাতিত, বঞ্চিত, আক্রান্ত তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত। আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই, এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয়, এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা শুধু বাংলাদেশ কেন, এপার বাংলায় আমরা কেমন আছি, এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন। আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক এবং দলগতভাবে। আমি তারা আমাকে তাড়ায়নি, আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, 1 ডিসেম্বর 2020 পর্যন্ত। আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য। তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারবো না। আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন, জেনেছেন। 2024-এ দুর্গাপুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান। আর আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, মহাকুম্ভে আগুন, মহাকুম্ভে আগুন, ছবি দেখাবো আমরা, পিসিআর ছবি দেখাচ্ছে। মহাকুম্ভ চত্বরে আগুন, কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল, দমকলের বিশাল টিম, দাউ দাউ করে চলছে ওই চত্বর। ছবিটা একবার দেখুন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল এবং দমকলের বিরাট টিম, বেশ কয়েকটা ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গেছে, আগুন নেভানোর চেষ্টা চলছে। আমরা ছবি দেখাচ্ছি, ছবিটা একবার দেখুন, এক্সক্লুসিভ। মহাকুম্ভ মেলা চত্বরে আগুন, কোটি কোটি পুণ্যার্থীর ভিড়, প্রায় প্রত্যেক দিন হচ্ছে মহাকুম্ভে। 800 নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, তার মধ্যেও এই আগুন, কি করে আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিপর্যয় মোকাবিলা দল তারা পৌঁছে গেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতা, আগুন নেভানোর কাজ চলছে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, ফিরে এলাম ব্রেকের পর। সরাসরি নজর রাখতে হচ্ছে মহাকুম্ভের দিকে। মেলা চত্বরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, ছবি দেখাচ্ছে পিসিআর। ছবিটা একবার দেখুন, দাউ দাউ করে জ্বলছে বেশ কয়েকটা তাঁবু। বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা প্রস্তুত ছিল, তারা সেখানে পৌঁছে গেছে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রক্তিম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। রক্তিম, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মহাকুম্ভে কিন্তু বিধ্বংসী আগুন লেগেছে। মহাকুম্ভের প্রয়াগরাজে যে সেক্টর 19 যেটা আছে, মহাকুম্ভে যে সেক্টর 19, সেই সেক্টর 19-এ কিন্তু সূত্রের খবর সিলিন্ডার, একটি টেন্টের মধ্যে সিলিন্ডার ছিল, সিলিন্ডার ব্লাস্ট করে কিন্তু এই আগুন, ভয়াবহ আগুন লেগেছে। এবং সূত্রের খবর 20 থেকে 25টা
তাঁবু কিন্তু ঝলসে গেছে, একেবারে পুরে খাঁক হয়ে গেছে। ইতিমধ্যে দমকলের 6টি গাড়ি কিন্তু পৌঁছে গিয়েছে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, উপরে একটা ব্রিজ যাচ্ছে, এটা কিন্তু আকরা যেটা আছে, সেই আকরার সামনে যে রাস্তার উপরে যে ব্রিজ, সেই ব্রিজের নিচে কিন্তু আগুনটা লেগেছে। ইতিমধ্যে 6টি গাড়ি, দমকলের 6টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, আরো ইঞ্জিনকে মুভ করা হচ্ছে। এই মুহূর্তে সেক্টর 19-এ, মহাকুম্ভের সেক্টর 19-এ কিন্তু এই আগুন লেগেছে এবং এলাকায় অর্থাৎ মহাকুম্ভে প্রচুর মানুষ ভিড় করেছে এবং স্বাভাবিকভাবে এই লেলিহান শিখা থেকে কিন্তু সেখানে একটা চরম উত্তেজনা শুরু হয়েছে এবং চাঞ্চল্য তৈরি হয়েছে। শুভজিৎ, সঙ্গে থাকো রক্তিম। এই মুহূর্তে দর্শকদের সেই ছবিটা আমরা দেখাচ্ছি 4:15 নাগাদ এই আগুনটার আগে, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া গেছে। রক্তিম যে কথা বলছিল, সূত্র বলছে সম্ভবত সিলিন্ডার ফেটে এই আগুন লেগেছে। 20 থেকে 25টা তাঁবু ক্ষতি হয়েছে। এই মুহূর্তে দেখুন দাউ দাউ করে আগুন জ্বলছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে দমকলে 6টি ইঞ্জিন, আরো ইঞ্জিন ঘটনাস্থলে রওনা দিয়েছে। পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, 25টা তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা টিম, দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। সেখানে যারা গেছিলেন পুণ্যার্থীর আশেপাশে তাঁবুতে ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে। পৌঁছে গেছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টিম। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, প্রতিদিন কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হয় এই কুম্ভ মেলার প্রাঙ্গণস্থলে। সেখানেই আজকে 4:15 থেকে 4:20 মধ্যে এই বিপর্যয়। যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সিলিন্ডার ফেটেই আগুন, 25টা তাঁবু, 20 থেকে 25টা তাঁবু পুরো ছাই হয়ে গেছে। ইতিমধ্যেই রওনা দিয়েছে, ইতিমধ্যেই পৌঁছে গেছে দমকলের 6টি ইঞ্জিন, আরো বেশ কয়েকটা ইঞ্জিন ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। রক্তিম যে কথা বলছিল, পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আশেপাশের তাঁবুতে থাকা পুণ্যার্থীদের দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। ভয়ঙ্কর ছবি। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, প্রয়াগরাজের ছবি আমরা দেখাচ্ছি। কুম্ভ মেলা চত্বরে আগুন, পুড়ে ছাই 25টা তাঁবু।